এখনো লাশ উদ্ধার হইতেছে, যেখানে বলা হইতেছে যে বেশি মারা যায় নাই, 20 জন এরকম বলতে চাইছিল। ওইখানে রাত 2টা বাজে এখনো গোপনে লাশ উদ্ধার করা হইতেছে। এখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছু যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেই বিমান দুর্ঘটনায় রহস্যময় কিছু বার্তা আমাদের সামনে আসছে। অনেকেই কিছু ভিডিও শেয়ার করে বোঝানোর চেষ্টা করতেছেন যে এখানে লাশ নাকি গুম করা হচ্ছে। কিছু ভিডিও গভীর রাতে করা হয়েছে, সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি ভাইরাল হয়েছে যে সেনাবাহিনী বা কর্তৃপক্ষ অনেক লাশ স্বজনদের কাছ থেকে গুম করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা কিছু ভিডিও দেখব। পাশাপাশি একজন সাংবাদিক কথা বলেছেন, তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে 17-18 জন যে মানুষ মারা গেছে বলা হচ্ছে, তিনি বলতে চাচ্ছেন তার সামনেই নাকি এক জায়গায় 12 জনের মতো লাশ পড়েছিল। তাহলে কি আসলেই আমাদের কাছ থেকে লাশ গোপন করা হচ্ছে নাকি ভিতরে অন্য কিছু রয়েছে? আমরা বিশ্লেষণ করব এর আগে একটা ভিডিও এবং আলোচনার সময়। এখনো লাশ উদ্ধার হইতেছে, যেখানে বলা হইতেছে যে বেশি মারা যায় নাই, 20 জন এরকম বলতে চাইছিল। ওইখানে রাত 2টা বাজে এখনো গোপনে লাশ উদ্ধার করা হইতেছে। অ্যাম্বুলেন্স ঢুকছে ক্যাম্পাসে, বেরিয়েছে হোস্টেল, বেরিয়েছে হোস্টেল বের হইছে ভাই। এই যে আমাদের হোস্টেলের সব যা ছেলেরা আছে বের হইছে। মেয়েরা যদি বের হইতো তাহলে আরো ভালো হইতো, কিন্তু আমাদের তো মনে হয় না দিবে, আর আমাদের সবার এত সাহস নাই যে সবাই মিলা বলবে। এবার ঠিক আছে, কয়টাই হয়েছে আরো জোরে চিল্লাকেরা সবাই দেখুক যে আসলে হইতাছে কি, মানে দেখায় কি, নিউজে দেখায় কি আর হয় কি না সবাই জানো। এত সস্তা নাকি মানুষের জান? এই যে যত স্টুডেন্ট আছে যারা বের হইতে পারছে বের হয়ে গেছে। রাত 1টার দিকে এখান থেকে লাশ বাইরে নেওয়া হয়েছে, আর 2টার দিকে আবার অ্যাম্বুলেন্স আসছে। তখন এইগুলা দেখা আমাদের স্টুডেন্টরা দেখা তারাও ঢুকছে অ্যাম্বুলেন্সের সাথে। হয়তো মানে আমাদের কথা হলো যে উদ্ধার কাজ আগেই নাকি শেষ হয়ে গেছে। তাহলে রাত 2:30 বাজে, এখন 2:30 বাজে পুলিশরা কি করে? নিউজে কি দেখায়, মানে কিভাবে আর্মিরা তখন বলে যে 19 জন মারা গেছে, যেখানে প্রায় 100-র বেশি, আর এখনো 300 প্লাস। আরে 300 প্লাস 19। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি, সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই। আমি জানি না দুর্ভাগ্য কিনা সৌভাগ্য, আমি যেখানে ঠিক ঘটনাটি ঘটে তার অনেকটা কাছেই 1-1.5 কিলোমিটারের মধ্যে অন্য একটি অনুষ্ঠানের শুটিং করছিলাম। তো হঠাৎ করে আমি শুনি যে আমার খুব কাছাকাছি একটি প্লেন ক্র্যাশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমি সাথে সাথে সেখানে ছুটে যাই এবং আমি সারা দিন সেখানে ছিলাম। আমি গভীর রাতে বাসায় ফিরি, অর্থাৎ কিছুক্ষণ আগে বাসায় ফিরি। দর্শক মণ্ডলী, আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত
12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। কোন স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে। তবে আমরা আশাবাদী, আমরা এখনো আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই। তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন। মনে রাখবেন, তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকেই কোনোদিনও ক্ষমা করবে না। আমরা মাইলস্টোন কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে, দগ্ধ হয়েছে, স্পটে মারা গিয়েছে, হাসপাতালে মারা গিয়েছে, আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড চাই। সে কোন ক্লাসে পড়েছিল, তার বাবা মাকে সে কিভাবে নিহত হলো। এবং আরেকটা জিনিস আমি চাই, আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে। আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল। এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাতে চাই, বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই, এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে। আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না। আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের কাছে স্পষ্ট হয়। আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি, এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে। আমি সকল শ্রেণীর, সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন, মেডিকেল, বিভিন্ন মেডিকেলগুলো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন। তা না হলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে, হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে। নিশ্চয়ই আপনারা সে ব্লেম নেবেন না এবং আপনারা সেটা প্রকাশ্যে আনবেন। আরেকটি ভুল ধারণা আছে, আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি, বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন। হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমিও স্পটে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি, যার ফলে প্লেন যে ভবনে ক্র্যাশ করেছে প্যারাসুট এবং পাইলট অপর ভবনে ধাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং সিএমএইচে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। সঠিক তথ্য দিন, সঠিক আজকে সোমবারে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়েছে দুপুরের দিকে এবং এখন পর্যন্ত 19টা বাচ্চা, ওই সেকশনটা আসলে ওই বিল্ডিংটা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ওখানে পড়ছিল আর কি। তো 19টা বাচ্চা তাজা প্রাণ অলরেডি ঝরে গেছে আর প্রায় শখানেক বাচ্চারা ব্যাপকভাবে আহত হয়েছে। ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট থেকে কুর্মিটোলা বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে এবং মানে খুবই হৃদয় বিদারক বাস্তবতার অবস্থা তৈরি হয়েছে সেখানে। তো আমাদের দোয়া বাচ্চাগুলোর জন্য, বাচ্চাদের পরিবারের জন্য, যারা অসুস্থ আহত হয়েছেন সবার জন্য, সমবেদনা। প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি এবং প্রতি 1-2 বছর পরপর এরকম ঘটনা ঘটে এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন, তারও রুহের মাগফিরাত কামনা করছি। এর আগেও আমাদের যারা যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট
বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে। এটা কি, যেহেতু আজকের বিমানটা দেখলাম চায়না মেড, 60-এর দশকের টেকনোলজি, এই সমরাস্ত্রগুলো কি আসলে ডিকমিশন করা উচিত কিনা, এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কিনা, আদৌ এটা সেফ কিনা, এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনও বিরাজ করে কিনা। কারণ যারা এগুলো বানিয়েছে 60-70-এর দশকে, তারা এই বিমানগুলো এখন আর বানায় কিনা, না বানাইলে এটার মেরামত করবার প্রশ্নটা কিভাবে আসবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সার্টেনলি একটা ইনভেস্টিগেশন করবেন, করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না, টোটাল বিমান বাহিনীর যে আর্মস, অ্যামুনিশন, যেই লজিস্টিক্স, যেই বিমান তারা ব্যবহার করেন, এই টোটালটার সেফটি সিকিউরিটিকে রিভাইজ করা দরকার, যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা। এবং সেটা অবশ্যই আমার যে শত্রু সাপেক্ষে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে, ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশপথের, সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি। আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্মড ফোর্সেসকে রিফর্ম করার একটা 2030 সালের একটা পরিকল্পনা আছে, আধুনিকায়নের, এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু আসলে কি আধুনিকায়ন হচ্ছে, এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য, আমার সীমান্ত রক্ষা করবার জন্য, সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিল, এটা আসলে সঠিক রুট কিনা, যে ঢাকা কেন্দ্রিক, অথবা আমি তো এটাতে টেকনিক্যাল লোক না, আমি এটা ভালো বুঝি না, বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল, এইটা কারেক্ট রুট ছিল কিনা। কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড, প্রচণ্ড ডিসফাংশনাল একটা সিটি, অপরিকল্পিত, দালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, এখানে যাচ্ছে তাই করা হয়েছে। এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা। এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক আপ যেটা করা হয় আর কি, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা, ফিট ফর দ্য পারপাস কিনা আর কি, সেটা করা হয়েছিল কিনা। পাইলট নিজে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা। ব্ল্যাক বক্সটা আসলে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার, এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার, যে আসলে বারবার কেন এটা হচ্ছে। এটা আমরা যেহেতু ট্যাক্স পেয়ার, আমরা যেহেতু এই দেশের জনগণ, আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই, জবাবদিহিতা চাই, তো বিমান বাহিনীর কাছেও আমার এই জবাবদিহিতা আছে। কারণ একজন পাইলট শহীদ হয়েছেন, তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কি না, আসলে এটা রক্ষা করা যেত। এর বাইরের একটা বিষয় হলো রাজুক কেন্দ্রিক, যে রাজুকের ভবনটার এই যে সাইজ এবং যে লোকেশন, এয়ারপোর্টের এত কাছে, এই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার, রিভাইজ করা দরকার, যে এখানে কোনো বিল্ডিং কোড মানা হওয়া না হওয়ার কোনো বিষয় জড়িত আছে কিনা। কারণ আমরা জানি যে বিমানবন্দরের আশেপাশের একটা বড় এলাকা জুড়েই দালান টালানগুলো 3-4 তলার বেশি করা যায় না। তো সেখানে বিধিনিষেধের অথবা টোটাল স্কুলের ম্যানেজমেন্টের জায়গা থেকে কোনো ঘাটতির জায়গা ছিল কিনা, কোনো কিছু ভিন্নভাবে করা যেত কিনা, সেটা একটু বিবেচনায় নেওয়া দরকার, যদিও এটা খুব মাইনর একটা ইস্যু আর কি। থার্ড হচ্ছে রেসপন্স। বাংলাদেশে যে কোনো ইমার্জেন্সিতে রেসপন্সটার ব্যাপারে দেখলাম যে খুবই অগুছালো, বিশৃঙ্খল, এবং কোনো টিম ডেভেলপ করে না, যে আমি কোথায় তথ্য পাবো। যে বাবা মা কাজ করেন, বাচ্চাটাকে সকালে স্কুলে দিয়ে গেছেন, তিনি মতিঝিল থেকে কখন যাবেন, ফিরবেন, কোথায় খবর নেবেন, কার কাছে যাবেন। তো এই জন্য যেটা হচ্ছে যে আমাদের রেসপন্স টিমের বাংলাদেশে কোনো সার্ভিসের জায়গাটা নাই, যে কাস্টমার সার্ভিস কোনটা, যারা ভিকটিম তাদেরকে আমরা রিচ আউট করবো কীভাবে, এবং তাদেরকে রিচ আউট করবার জায়গাটা কী হবে, আমি কোথায় এটা নক করব। এবং এটার সাথে অনেকগুলো সেবা জড়িত, একটা হচ্ছে ফায়ার সার্ভিস জড়িত, এটার সাথে এয়ার অ্যাম্বুলেন্স জড়িত, ফিল্ড অ্যাম্বুলেন্স জড়িত, সাইকোলজিক্যাল ট্রমা ইস্যু জড়িত, এখানে ডাক্তার জড়িত, কোন হাসপাতালে কী ধরনের সার্ভিস আছে সেখানে নেয়ার ব্যবস্থা করা দরকার, রক্ত দরকার, আবার অনেক লোক রক্ত দেওয়ার জন্য গেছেন, এটার ম্যানেজমেন্ট
ট্রিটমেন্টটা কিভাবে হবে, এই টোটাল ইমার্জেন্সির একটা প্ল্যানের যথেষ্ট ঘাটতি আছে দেশে। এবং বাইরে আমরা এটা দেখেছি যে একটা ঘটনা ঘটার সাথে সাথে 5টা নাম্বার সকল টেলিভিশন চ্যানেলে উঠে আসে যোগাযোগের জন্য, কন্ট্যাক্ট করুন, আপনি কী খুঁজতেছেন, কাকে চাচ্ছেন, আমরা আপনাকে রেসপন্স করছি। এবং এই যে ইমার্জেন্সি টিম আছে এদের কাছ থেকে সমন্বয় করে তথ্য নিয়ে ওখানে ভিকটিমের পরিবারদেরকে এগুলো আবার জানানো হয়। তারপর এখানে যেভাবে বাচ্চারা মারা গেছেন, তাদের লাশ যেভাবে গলে গেছে, অনেকের বাচ্চার খবর দেখলাম, সেটা হচ্ছে এটা আইডেন্টিফাই কিভাবে হবে, ডিএনএ স্যাম্পলিং কিভাবে হবে, এই ব্যাপারে এখন পর্যন্ত সরকারের যে মিনিটস বাই মিনিটস যে ব্রিফিং অথবা রিপোর্টিং, এটা আমরা দেখতে পাচ্ছি না। এর বাইরে একটা বিষয় আছে যে, এবং এই মিনিটস রিপোর্টিংটা একটা পর্যায়ে দিতে হবে যে 12টা ধরেন এক্সাম্পল 12টা 30 মিনিটে বিমানটা ঢাকা বিমানবন্দর থেকে উঠেছে, অথবা লালমনিরহাটের প্রশিক্ষণ যে বিমানবন্দর আছে সেখান থেকে উঠেছে, অথবা তেজগাঁও থেকে উঠেছে, 13তে এইটা ঢাকাতে ঢুকেছে, 12টা 14তে গিয়ে এটা মাইলস্টোন বিল্ডিংয়ের পরে গেছে, এবং এটার পর এতজন বাচ্চা মারা গেছে, এটা রেস্কিউ টিম কি হচ্ছে, এই যে মিনিট বাই মিনিট পুরো ঘটনার একটা বিবরণী ব্রেকডাউন করে দেওয়া, সেইটা সরকারের পক্ষ থেকে অথবা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অথবা বিমান বাহিনীর পক্ষ থেকে এটা দেওয়া দরকার রেগুলার ব্রিফিংয়ের জন্য, যাতে কি আশ্বস্ত করা কি হচ্ছে, সরকার কি করছে, কি করা হবে, কার কার হেল্প দরকার, হেল্পলাইনগুলো কিভাবে রিচ আউট করবে এবং জনগণের কিভাবে সাহায্য করবার সুযোগ আছে। এরপর একটা ব্যাপার আছে, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে উৎসুক জনগণ চারপাশে এমনভাবে ভিড় জমায় যে ইমার্জেন্সি সার্ভিস, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ কেউ যেতে পারে না, এবং ওখানে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়। তো দয়া করে উৎসুক জনতারও কী করণীয় আছে, তাদেরকে আসলে কোন জায়গায় ব্যারিকেড দিতে হবে, তাদের আসলেও আদৌ ওখানে যাওয়া উচিত কিনা, সেই ব্যাপারেও সরকারের পক্ষ থেকে এবং ইমার্জেন্সি টিমের পক্ষ থেকে রেসপন্স করা দরকার এবং গাইডেন্স দেওয়া দরকার। তো এই সামগ্রিক বিবেচনায় আমরা বোধ করতেছি যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে, কিন্তু করণীয় কি হবে, এটার সমাধান কিভাবে হবে, আমরা এটা কীভাবে অ্যাড্রেস করব রাষ্ট্র আকারে নাগরিকের জায়গা থেকে, সেই জায়গাগুলো আমাদের সিরিয়াসলি মাথায় নেওয়া দরকার এবং একটা রোডম্যাপ টাইপের একটা রিটেন প্ল্যান তৈরি করা দরকার। এর বাইরে দেখলাম যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্য করতে চায়, দৌড়দৌড়ি করছে, ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। তো সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা কী আছে, তারা আসলে কি করবে, সেগুলো মাথায় রাখা দরকার। আর একটা সংকট আছে, রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রচণ্ড একটা টেম্পটেশন কাজ করে, একদম জনবল দলবল মিছিল সহকারে ওইখানে ঘটনাস্থলে যাওয়া, বার্ন ইউনিটে যাওয়া, হাসপাতালে যাওয়া। দুনিয়াতে এই ধরনের প্র্যাকটিস দেখি নাই। ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, ওখানকার টেকনিক্যাল এবং ট্রেন জনগোষ্ঠী ছাড়া কেউ ওইসব জায়গাতে যায় না, যাওয়া উচিত না। কারণ গেলে পরে সার্ভিসটাকে দেয়াটা, ওখানকার ইমার্জেন্সি রেস্কিউ টিমের কাজটাকে অনেক জটিল হয়ে যায়। তো রাজনৈতিক দলগুলোরও আসলে এই ছবি তোলার জন্য, প্রদর্শন করবার জন্য ওখানে যাওয়া, তারপরে হচ্ছে মানে একটা শোডাউন করার মতো পরিস্থিতি, আবার স্বেচ্ছাসেবকদের সাথে এটা নিয়ে তর্কাতর্কি করা, যেতে দিবে না, ছবি তোলা। এরপরে হচ্ছে এই ধরনের সিচুয়েশনের ছবি তোলার ব্যাপারেও আমাদের অনেক বেশি সেন্সিটিভ থাকা দরকার, যে কারো প্রাইভেসি কান্নাকাটি করছে, এই বাস্তবতাগুলো অনুমতি না নিয়ে এগুলো করাটা আমাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। তো আবারও উত্তরের ঘটনার ব্যাপারটা এখনও আনফোল্ডিং, পুরো পিকচারটা হয়তো কালকে নাগাদ পরিষ্কার হবে। আমাদের দোয়া এবং রেস্কিউ টিম যারা কাজ করছেন, যারা সেবা দিচ্ছেন, আর্ম ফোর্সেসের অফিসাররা, ইমার্জেন্সি সার্ভিসের অফিসাররা, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তারা পেশাদারিত্বের সাথে কাজ করবেন। আলোচনা দেখেছেন এবং কিছু ভিডিও দেখেছেন যেখানে লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কারণে ছাত্ররা প্রতিবাদ করতেছিল, হোস্টেল থেকে বের হয়ে আবার বাহির থেকে ভিডিও করা হচ্ছিল, এরকম কয়েকটা ভিডিও। পাশাপাশি সাংবাদিকের আলোচনা শুনেছেন, তিনিও বলার চেষ্টা করেছেন যে অনেক লাশ রয়েছে, হয়তোবা এখনো পর্যন্ত কিন্তু লাশের সংখ্যা আমাদেরকে যতটুকু জানানো হয়েছে 20 থেকে 25 জনের মতো, কিন্তু আসলে এটা সংখ্যা মোট কত সেটা হয়তোবা জানতে আমাদের লেট হবে। কিন্তু এই গভীর রাতে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, এটা কেন নিয়ে যাওয়া হচ্ছে? তো আমি আমার ব্যক্তিগত মতামত বলতে চাই, তার লাশ তো সেখানে গভীর রাত হোক আর সকাল হোক রেখে দেওয়া যাবে না সকালের জন্য। লাশ তো রাত্রে যখন পাওয়া গিয়েছে তখনও নিয়ে যেতে হবে, সকালেও নিয়ে যেতে হবে। এখানে লাশটা রাত্রে নিয়ে যাচ্ছে বলে যে আমরা ধরে নিচ্ছি এখানে গুম করা হচ্ছে, বিষয়টা আমার মনে হয় একেবারে উচিত হচ্ছে না। এখন আপনাদের মতে বোঝা যাচ্ছে লাশটা এখন পাওয়া গিয়েছে, সকালে নেবে, রাত্রে কেন নেবে? লাশটা কি রাত্রে নেওয়া যাবে না? পরিবারের কাছে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আমি মনে করি সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ফলাফলটা আমাদের জানাবে যে আসলেও লাশ গুম নয়, বরং প্রকৃত সংখ্যায় প্রকাশ করা হচ্ছে। যেসব আলোচনা দেখেছেন এবং দেখে আপনার ব্যক্তিগত মতামতকে কমেন্ট বক্সে কমেন্ট করুন।